This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। নমস্কার, দেখছেন TV9 বাংলা। দীপের সঙ্গে রয়েছে আমি শুভজিৎ মিত্র। শুরু করছি পুল অ্যান্ড ফাইনাল। দীপ, পুল অ্যান্ড ফাইনাল প্রশ্ন কিন্তু এখনো রয়ে গেছে। যে তালিকা এখনো পর্যন্ত এসএসসি প্রকাশ করেছে সেটা ফুল অ্যান্ড ফাইনাল তালিকা তো একেবারে, এবং সেই তালিকা বারবার আপডেট হচ্ছে। প্রথমে ফার্স্ট লিস্ট, সেকেন্ড লিস্ট, তারপরে থার্ড লিস্ট। এখন এসএসসির তালিকায় চিহ্নিত অযোগ্য শিক্ষক এখনো পর্যন্ত 1806। সুপ্রিম কোর্টের নির্দেশে দাগিদের তালিকা প্রকাশ করেছে এসএসসির এই দাগি তালিকায় অনেক তৃণমূল নেতা এবং ঘনিষ্ঠদের নাম উঠে এসছে। TV9 বাংলায় সবার আগে এই তথ্য সামনে আনে। সেই নামই দেখা গেল এসএসসির দাগি তালিকায়। সভাপতি, তার নিজের নাম রয়েছে। পর এরকম তৃণমূল নেতা, তৃণমূলের প্রভাবশালী নেতা, জেলা স্তরের নেতা, তারা কিন্তু এখানে রয়েছেন। শনিবার সকালে 7টায় দাগিদের নাম প্রথম প্রকাশ্যে এনেছিল TV9 বাংলা। দাগিদের তালিকা প্রকাশ করবে এসএসসি। শিক্ষকদের মধ্যে মোট দাগির সংখ্যা 1803। এসএসসি তালিকা প্রকাশের আগেই TV9 বাংলার হাতে দাগিদের নাম। রাত 8টায় এসএসসি প্রকাশিত তালিকায় সেই দাগিদেরই নাম। শিক্ষার পর অবশেষে আমরা এই খবর ব্রেক করছি, গোটা বাংলার সামনে এসএসসির দাগি তালিকা প্রকাশিত হলো। সংখ্যাটা খুব ইম্পর্টেন্ট। এই সংখ্যা নিয়ে কিন্তু বিতর্ক তৈরি হবে, কারণ 1804 জনের নাম বেরিয়েছে, আমরা বলেছিলাম 1803 জনের নাম বেরোবে, কিন্তু আইনজীবীদের মতে এই সংখ্যাটা বিরাট হওয়া উচিত। আরও প্রায় 600 থেকে 700 নামেতে সংযোজন হওয়া উচিত, এমনটাই মনে করে আইনজীবীরা। সেটা নিয়েও কিন্তু সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করা শুরু করবেন আইনজীবীরা। সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চের নির্দেশ ছিল দাগি অযোগ্য প্রার্থীরা পরীক্ষায় বসতে পারবেন না। গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল অযোগ্য চাকরি প্রাপকদের নামের তালিকা 7 দিনের মধ্যে প্রকাশ করতে হবে কমিশনকে। এসএসসির দাবি, শীর্ষ আদালতের নির্দেশ মেনেই তালিকা প্রকাশ করা হয়েছে। সকলে একটা ভুল বার্তা বারবার বলছিল, চাল কাকড় আলাদা করা সম্ভব না। এখন তো ক্লিয়ার। তাহলে এখন সব যখন ক্লিয়ার, চোর কারা, সাধু কারা, কারা চাল কারা কাকড়, তারপরেও শাস্তিটা কিন্তু আমাদের কোনো রকম লাঘব হলো না। যারা অপরাধী তারা চিহ্নিত হওয়ার পরেও যারা নিয়র অপরাধ তারা কি করে শাস্তি পায়? যখন দরকার ছিল তখন করলো না। আজকে চাকরি চলে যাওয়ার পরে যখন পরীক্ষা দেওয়ার জোগাড় এবং কোর্টে বারবার ভর্সিত হতে হচ্ছে, উপায় না পেয়ে অবশেষে এই লিস্ট প্রকাশ পেল। এসএসসি দাগি তালিকায় হাত বাড়ালেই তৃণমূল নেতাদের নাম। তালিকায় পিংলার তৃণমূল নেতা অজয় মাঝির নাম। তালিকায় আরামবাগের তৃণমূল নেতা স্ত্রী নমিতা আদক। নাম রয়েছে রাজপুর সোনারপুরের কাউন্সিলর কুহেলি ঘোষের। দাগি তালিকায় হিঙ্গলগঞ্জের টিএমসি সভানেত্রীর মেয়ে প্রিয়াঙ্কা মণ্ডলের নামও রয়েছে। দাগি তালিকায় নাম হুগলি জেলা পরিষদের প্রাক্তন সদস্য বিভাস মালিকের। নাম রয়েছে হুগলি জেলা পরিষদের সদস্য সাহিনা সুলতানারও। নাম আছে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর। আমরা তো চাইছি যে যারা যারা পয়সা পেয়ে বেনিফিশিয়ারি হয়েছেন, যারা এই চাকরি বিক্রি করে বেনিফিশিয়ারি হয়েছেন, তাদের তালিকা বের করতে হবে। সেটাই হবে প্রকৃত এই ধরনের টেন্টেডদের তালিকা। যদিও দাগি তালিকায় 1186 নম্বরে নাম থাকা রিতেশ ঘোষ অবশ্য এসএসসির ভূমিকায় প্রশ্ন তুলেছেন। অভিযোগ থাকতে পারে, কিন্তু সেটা প্রমাণিত না হলে সেটা তো কখনোই তাকে দোষী বলে ডাকিয়ে দেওয়া যায় না। এসএসসি কিসের ভিত্তিতে আমাদেরকে টেন্টেড বলছেন? এসএসসির নিজের সার্ভারের ডেটা রয়েছে, আর সেখানে অরিজিনাল নেই। পঙ্কজ বনসালের বাড়ি থেকে হার্ড ডিস্ক উদ্ধার হচ্ছে, যেটা নিয়ে কোর্টের প্রশ্ন চিহ্ন রয়েছে। এই তালিকায় আমার নাম আছে, কিন্তু কেন নামটা আছে আমি এখনো আমার কাছে ক্লিয়ার নয়। কারণ আমার বিরুদ্ধে কোনো অভিযোগ হওয়া মানে আমাকে তো অভিযোগটা প্রমাণ করে দিতে হবে যে আমি সেইটা করেছি কি। অতএব যারা দায়িত্ব নিয়ে করেছেন আশা করি তারাই উত্তর দিতে পারবেন যে এর সঠিক কী কারণে আমাকে আজকে হঠাৎ করে আবার নতুন করে টেন্টেড লিস্টে ফেলা হলো। নাম ও রোল নাম্বার সহ অযোগ্যতার তালিকা প্রকাশ করেছে এসএসসি। যদিও নবম, দশম, একাদশ, দ্বাদশের বিভাজন করা হয়নি তালিকায়। সুমন মহাপাত্রের রিপোর্ট, TV9 বাংলা। আপনি ভাবছেন স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টের চাপে পড়ে দাগিদের তালিকা বার করে দিল, হয়ে গেল না। কারচুপি আরও রয়েছে। জানিয়ে রাখবো আপনাদের 74% অযোগ্যই আবার নতুন পরীক্ষা পদ্ধতিতে বসার আবেদন করেছেন। 1806 জন অযোগ্যর মধ্যে আবেদন করেন 1400 জন। আবেদন প্রক্রিয়ায় কোনো ছাঁকনি রাখেনি স্কুল সার্ভিস কমিশন। তথ্য গোপন করে চাইলেই আবেদন করতে পারে দাগিরা।
হাতে নাতে প্রমাণ দিয়ে সেই খবরই প্রকাশ্যে আনে টিভি 9 বাংলা। 1400 দাগির অ্যাডমিট কার্ডে অনুমোদন দিয়েছিল এসএসসি। সুপ্রিম কোর্টের কড়া পর্যবেক্ষণে বাতিল হলো অ্যাডমিট কার্ড। অ্যাডমিট কার্ড যদি বাতিল না হতো তাহলে নতুন করে পরীক্ষাতেও বসে পড়তেন দাগিরা। সেই আশঙ্কার কথা আগেই সামনে এনেছিল টিভি 9 বাংলা। তারপরেই জল গড়ায় সুপ্রিম কোর্টে। ঘুরপথে দাগিদের আবার পরীক্ষায় বসাতে চাইছিল রাজ্য, এই অভিযোগ সুপ্রিম কোর্টে ওঠে। সরাসরি আমরা দেখতে পাবো মূল 5টি স্টেপ, যেখানে স্টেপ 1-এ বলা হচ্ছে একটি প্রোফাইল পিকচার আপলোড করতে, স্টেপ 2-তে ইমেল আইডি ভেরিফিকেশন, স্টেপ 3-তে থাকছে মোবাইল নাম্বার ভেরিফিকেশন, স্টেপ 4-এ ইতিমধ্যেই কিন্তু প্রোফাইল ভেরিফাইড হয়ে গিয়েছে, আর স্টেপ 5-এ থাকছে অ্যাপ্লিকেশনস কমপ্লিট হওয়ার ক্ষেত্রে। অ্যাপ্লিকেশন প্রসেসে গিয়ে দেখা যাচ্ছে যে এই প্রক্রিয়াগুলো কমপ্লিট হলেই কিন্তু পেমেন্টের জায়গায় পৌঁছে যাওয়া যাচ্ছে। অর্থাৎ কোনো অযোগ্য ব্যক্তি বা কোনো দাগি ব্যক্তি তিনি যদি চান তিনি সহজেই কিন্তু এই অ্যাপ্লিকেশন প্রসিডিওরে অংশগ্রহণ করতে পারেন এবং কোনোভাবেই কিন্তু তাকে এই অ্যাপ্লিকেশন প্রসিডিওরে ছেটে ফেলার কোনো জায়গা নেই। এই অ্যাপ্লাই নাও সিস্টেমে গেলেই কিন্তু এই ক্যান্ডিডেট আইডির মাধ্যমে পৌঁছে যাওয়া যাচ্ছে এইভাবে একটা স্ক্রিনে, এবং সেখান থেকে কিন্তু পেমেন্ট কমপ্লিট করে অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে যাচ্ছে, যেটা সরাসরি দেখা যাচ্ছে। ফলে এখানে মূলত দুটো বিষয়ে অবকাশ থেকে যাচ্ছে। এক, যে 10 নম্বর গ্রেস মার্ক বা 2016 ক্যান্ডিডেট কেউ তিনি যদি সেটা জানাতে চান তাহলেই কিন্তু এসএসসি জানতে পারবে যে ইনি 2016 যোগ্য শিক্ষক। কিন্তু কেউ যদি তার এই পরিচয় গোপন করে যান তাহলে কিন্তু তিনি সহজেই একজন দাগি ক্যান্ডিডেট হলেও অ্যাপ্লাই করে দিতে পারবেন, আবেদন করে দিতে পারবেন। এই অ্যাডমিট কার্ড বিতর্কে রাজ্যকে নিশানা করেছেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। এসএসসির এক্সাম 7 তারিখে হওয়ার প্রস্তুতি চলছে। সুপ্রিম কোর্টের নির্দেশ, ডিভিশন বেঞ্চের নির্দেশের পরেও 1400টা অ্যাডমিট কার্ড বাতিলের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে যে টেন্টেড লোকেদের সুপ্রিম কোর্টের নির্দেশকে বুড়া আঙুল দেখিয়ে অ্যাপ্লাই করার সুযোগ শুধু দিয়েছে তা নয়, অ্যাপ্লাই করতেই পারে, অনলাইন পোর্টাল খোলা আছে। অ্যাডমিট কার্ডটা ইস্যু কে করেছে? অ্যাডমিট কার্ড ইস্যু করছে উচ্চশিক্ষা দপ্তর, এসএসসি। তার মানে এই সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ বাতিল করেও স্বাভাবিকভাবে পুরো বিষয়টা একটা অসহ্য। দেখুন, গতকাল 1804 জনের নাম একটা তালিকায় প্রকাশ করে এসএসসি। তখন থেকে বিরোধীরা বলছিল যে এই তালিকা সম্পূর্ণ নয়, এই তালিকা সম্পূর্ণ নয়। আইনজীবীরাও বলছিলেন এই তালিকা সম্পূর্ণ নয়, আরো আছে। বিশ্বাস করুন, 5 ঘন্টার মধ্যে তৃতীয় তালিকা প্রকাশ করলো এসএসসি, আর সেখানে 2 জনের নাম, যার মধ্যে একজন তৃণমূল বিধায়কের মেয়ে। সুমন মহাপাত্র আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সুমনের কাছে যাব। সুমন, ছেড়ে দাও, বিরোধীরা তারা রাজনীতি করে, তাদের অভিযোগটা নাকি মান্যতা দিল না, বাদ দাও। আইনজীবী যারা আছেন, অনেকে বলেন বামপন্থী আইনজীবী, তারাও বলছিলেন এই তালিকা সম্পূর্ণ নয়, বাদ দাও তাদের কথা। আরে তারা যে অভিযোগ করছে 5 ঘন্টার মধ্যে এসএসসি তো সেটা প্রমাণ করে দিল আরেকটা তালিকা বের করে। কার নাম রয়েছে? তৃণমূল বিধায়কের মেয়ে। সুমন, সকালবেলা, গতকাল সকাল 7টায় আমরা প্রথম ব্রেক করেছিলাম যে দাগিদের কার কার নাম এই তালিকায় থাকবে। সংখ্যাটাও আমরা একদম অ্যাকিউরেট বলতে পেরেছিলাম। আমরা বলেছিলাম 1803 জনের নাম থাকবে, 1804 জনের নাম ছিল। তারপর এটা আমরা বলেই দিয়েছিলাম যে এই দাগিদের তালিকায় বিধায়কের কন্যার নাম থাকবে, কাউন্সিলরের নাম থাকবে, অঞ্চল সভাপতির নাম থাকবে, পুত্রবধূ বিধায়কের তার নাম থাকবে। শুভজিৎ, দীর্ঘদিন ধরে এই বিষয়গুলো নিয়ে চর্চা করছি, তো বিধায়কের কন্যার নামটা থাকা আবশ্যক ছিল, মানে উপযুক্ত প্রমাণ ছিল থাকার জন্য। তালিকা যখন বেরোলো তখন দেখলাম নাম নেই। তখন তারপরে যখন এই বিষয়টা আমরা সামনে আনলাম, তারপরে মাঝরাতে এই তালিকায় এই হামিদুর রহমানের কন্যা রসুলনারা বেগমের নাম চলে এলো। কার জন্য এই তালিকায়, প্রথম তালিকায় নাম ছিল না, সবার থাকলো, একমাত্র তৃণমূল বিধায়কের কন্যার নামটা বাদ পড়ে গেল। এসএসসি বলছে যে তিনি নন জয়নিং ছিলেন, অর্থাৎ তিনি স্কুলে জয়েন করেননি। এদিকে 2018 সাল থেকে বহাল তবিয়তে তিনি স্কুলে পড়াচ্ছেন। অর্থাৎ এই বিরোধীরা বা বামপন্থী আইনজীবীরা, তোমার কথায়, বা আইনজীবীরা যে কথা বলছিলেন, অক্ষরে অক্ষরে এসএসসি নিজে দায়িত্ব নিয়ে সেটা প্রমাণ করে দিয়েছে যে তালিকায় সামান্য কিছু গরমিল ছিল, আমরা আবার ঠিক করে দিয়েছি। মাঝরাত অনেক পরিশ্রম করে এসএসসি আবার রসুলনারা বেগমের নামটা এই তালিকায় ঢুকিয়েছে। দেখা যাক এসএসসি আগামীতে এরকম পরিশ্রম করে কিনা। আর এই ঘটনা প্রকৃতি প্রশ্ন তুলতে বাধ্য করছে আমাদের, তালিকা কি আরো দীর্ঘ হতে পারে? 3-এর পর 4, 5, 6, 7, 8, দেখা যাক, নজর থাকবে।
কিন্তু সুমন আমাদের সহকর্মী গতকাল সকালে যে খবর ব্রেক করেছিল, এই তালিকায় বিধায়কের পুত্রবধূর নাম রয়েছে। নির্মল বাবু বলেছেন আমি জানি না। এই তালিকায় তৃণমূল নেতার নাম রয়েছে, ক্যামেরার সামনে আসতে পারছেন না পিংলার তৃণমূল কংগ্রেস নেতা। আর এই তালিকায় বিধায়কের মেন নাম রয়েছে। সেই বিধায়ক কি বলছেন, বিরাট দাপটজার, শুনুন তার কথা। পাশাপাশি শোনাবো আইনজীবী মহল তারা কি বলছে। অযোগ্য শিক্ষকদের যে তালিকা, সেখানে রত্নারা বেগম আপনার মেয়ের কথা বলা হচ্ছে, আপনার মেয়ের নাম বেরিয়েছে, তো আপনার পরবর্তী পদক্ষেপ কি হবে বা এই বিষয়ে কি বলবেন? তো ওরা কোর্ট কেস করেছিল, কি করছে ওরা দেখুক মিলে, ওরা মেয়ের জামাই ওরাই কেস লড়ছে, ওরাই দেখছে। প্রথম দিনই বলেছি যে এই তালিকা অসম্পূর্ণ থাকবে, এই তালিকার মধ্যে বহু ভুলভ্রান্তি উদ্দেশ্যমূলকভাবেই রাখা হবে যাতে গোটা ব্যাপারটাই ঘেঁটে যায়। ওরা চায় না কোনো কাজ সততার সঙ্গে স্বচ্ছতার সঙ্গে হোক, তাই আরো দেখবেন প্রথমত তো 1800 চাকরিটা নগণ্য। আমাদের যা হিসেব আছে বিভিন্ন আদালতের তথ্য 6000 ছাড়িয়ে যাবে, সেখানে ওরা 1800 বার করেছেন। তার মধ্যে ওরা একে তাকে বাঁচাবার চেষ্টা করছেন। এ চূড়ান্ত একটা দুর্নীতিমূলক সংস্থা। এখন কি করবেন আপনারাই ভোট দিয়ে এই সমস্ত অযোগ্য দুর্নীতিবাদ লোকেদের ক্ষমতা এনেছেন, তার পরিণতি ভুগতে হবে। আর কারা কারা চাকরি চুরি করেছেন শুনলে চমকে যাবেন। চাকরি চুরি করেছেন খোদ তৃণমূলের জেলা পরিষদের শিক্ষা কর্মদক্ষ। 2013 থেকে 18 সাল পর্যন্ত হুগলির জেলা পরিষদের শিক্ষা কর্মদক্ষ ছিলেন সাহিনা সুলতানা। শিক্ষা কর্মদক্ষ থাকাকালীনই শিক্ষিকা হিসাবে যোগ দেন খানাকুলের রাজহাটি গার্লস হাই স্কুলে। সেই সাহিনার নামও এবার এসএসসির দাগিদের তালিকায়। একা সাহিনা নন, সাহিনার দাদা নাইমুল, তিনি খানাকুলের দাপুটের নেতা। তাঁর স্ত্রী সাহিনা সুলতানার বৌদি নমিতা আদকের নামও রয়েছে এসএসসির এই দাগিদের তালিকায়। আমাদের সহকর্মী তন্ময় রয়েছেন আমাদের সঙ্গে, আমি সরাসরি তন্ময়ের কাছে চলে যাব। তন্ময়, তার মানে এই জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ তিনি শুধু নিজেই চাকরিটা চুরি করেননি, তিনি একেবারে সপরিবারে অন্যদেরও সুবিধা মতন জায়গায় চাকরিতে বহাল করিয়ে দিয়েছেন। একদমই, দেখো একাধিক নাম আছে খানাকুলে, কেবলমাত্র খানাকুলের নাম একাধিক। খানাকুলের জেলা পরিষদ সদস্য বিভাস মালিক তৎকালীন, তিনি এবং তার বিভাসের স্ত্রী দুইজনই চাকরি পেয়েছিলেন এবং দুজনেরই এই লিস্টে বাতিল হয়ে গেছে এবং লিস্ট যে প্রকাশ করেছে এসএসসি তাতে দুজনেরই নাম আছে। অন্যদিকে তৎকালীন 2013 থেকে 2018 পর্যন্ত হুগলি জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ ছিলেন সাহিনা সুলতানা। পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে খুবই ঘনিষ্ঠতা ছিল, এমনকি ছবি তার ফেসবুক সহ অন্যান্য সোশ্যাল মিডিয়াতেও ঘোরাফেরা করতে দেখা যায়। সেই সাহিনা সুলতানারও কিন্তু লিস্টে নাম বেরিয়েছে, তার অন্যান্য আত্মীয়দের লিস্টে নাম বেরিয়েছে। খানাকুলের প্রাক্তন সহসভাপতি পূর্ত কর্মাধ্যক্ষ দাপুটে তৃণমূল নেতা নইমুল হক, তার সহধর্মিণী নমিতা আদক, তারও কিন্তু চাকরি বাতিল হয়ে গেছে। নমিতা আদক 1 এপ্রিলের পর থেকে 2025 সালের আর স্কুল মুখা হয়নি, এইরকম আমরা ছবি দেখেছি। অন্যদিকে কোনো একটা পার্টি অফিস নেই যেখানে এই চাকরি চুরিকে কেন্দ্র করে যে লিস্ট বেরিয়েছে যে আলোচনা হচ্ছে না। প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মোড়ে মোড়ে খানাকুল জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু। আর কতজন আছে, আরো তো সবাই বেরোলো না, অবশ্যই আর কতজন আছে খুঁজে খুঁজে সেই তালিকা ধরে আমরা প্রত্যেকটা নাম আপনাদের সামনে নিয়ে আসতে চাইবো, যে প্রত্যেকটা নাম এই বাংলার শিক্ষিত বেকার যুবকদের চাকরি চুরি করেছে। আপাতত ধন্যবাদ তোমায় তন্ময়। মানে বাহারের বাড়ি, মানে ওনার মানে শ্বশুরের বাড়িতে আছে, বাড়িতে আছে না, বাড়িতে নাই। কোথায় জানেন? বাড়ি কলকাতায়। কি করেন? করে বলতে গেলে চাকরি করে, স্কুলে চাকরি করে। দেখুন, এই ব্যাপারে আমার বলা উচিত হবে না, আমি এই ব্যাপারে মুখ খুলতে চাইছি না। তার কারণ হচ্ছে যে এটা দলের আভ্যন্তরীণ ব্যাপার। তৃণমূল আমলে হয়েছে, তৃণমূল আমলে এই সমস্ত চাকরি পেয়েছিল, চাকরি গেছে কোর্টে কেস কাচারি হয়ে, তো এই ব্যাপারে কোনো কমেন্ট আমি করব না। একের পর এক নাম, একের পর এক নাম। পানিহাটির তৃণমূল বিধায়ক, যিনি বিধানসভার মুখ্য সচেতক, সেই নির্মল ঘোষের পুত্রবধূ শম্পা ঘোষের নামও আছে এসএসসি প্রকাশিত দাগি শিক্ষকদের তালিকায়। 1806 জন চিহ্নিত অযোগ্যের মধ্যে তালিকায় 1269 নম্বরে তার নাম রয়েছে।
উত্তর 24 পরগনা নৈহাটির একটি স্কুলে শিক্ষকতা করতেন শম্পা ঘোষ। যা বেরিয়েছে তোমরা যা পেয়েছো ও তো আইন আদালতে, তো সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, ল উইল টেক ইট অন কোর্স। সত্য বেরোবে, ল উইল টেক ইট অন কোর্স, সত্য বেরিয়ে যাবে। আমি বলতে পারবো না কিছু না দেখে, আমার কাছে তো কিছু আসে না। আমার কাছে কোনো কাগজ নেই, আমার কাছে কোনো কাগজ নেই। যদি কেউ এসে থাকে, কোনো কাগজ এসে থাকে, আমি চেক করে বলবো। তবে ম্যাটারটা হাইকোর্ট সুপ্রিম কোর্ট চলছে, হাইকোর্ট সুপ্রিম কোর্টের বিচারে সত্যতা বেরিয়ে আসবে। যেমনটা আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন একটু আগে, যে জেলায় জেলায় বিভিন্ন পার্টি অফিসে এই মুহূর্তে আলোচনা চলছে যে কার কার নাম দাগির তালিকায় রয়েছেন। কেউ কেউ বাড়িতে লুকিয়ে পড়েছেন, কেউ কেউ সামনে আসছে না। এসএসসির এই দাগি তালিকায় পিংলার জলচকের তৃণমূলের অঞ্চল সভাপতি অজয় মাঝি নামও রয়েছে, কিন্তু তার ক্ষেত্রে একটু ব্যতিক্রম ঘটনা ঘটেছে। দাগির তালিকায় নাম রয়েছে, কিন্তু তারপরও দাপট কমছে না। অজয় মাঝির খোঁজে তার বাড়িতে যায় টিভি9 বাংলার প্রতিনিধি। সেখানে টিভি9 বাংলাকে ক্যামেরা খুলতে দেয়নি ঘনিষ্ঠরা। দেখুন একবার। ইতিমধ্যে 1804 জনের যে অযোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশ করেছে এসএসসি বোর্ড, তাতে কিন্তু যে অজয় মাঝির নাম 39 নম্বরে রয়েছে, সেই তার বাড়িতে আমরা এসেছিলাম এবং তার বাড়িতে তিনি কিন্তু এই মুহূর্তে নেই। বাড়িতে তার বাড়ির থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হলো যে তিনি বাড়িতে নেই এবং এই বিষয় নিয়ে কিন্তু বাড়ির লোকজনও কথা বলতে চাইছেন না। এই যে বাড়িটা দেখতে পাচ্ছি, এই বাড়ি, এটাই কিন্তু ওনার বাড়ি এবং সেই জন্যই কিন্তু আমরা তার বাড়িতে এসেছিলাম। পিংলার জলচক এলাকায় তার বাড়িতে এসেছিলাম, তার সাথে কথা বলার চেষ্টা করলাম। ওনার স্ত্রী কিন্তু পরিষ্কার জানিয়ে দিলেন এই বিষয় নিয়ে তারা কোনোভাবেই মুখ খুলতে চাইছেন না। আর অজয়বাবু এই মুহূর্তে বাড়িতে নেই বলেই কিন্তু পরিবারের পক্ষ থেকে জানানো হচ্ছে। পিংলা থেকে ক্যামেরায় সুজয় নায়কের সাথে দেবব্রত সরকার, টিভি9 বাংলা। দেখুন, আমাদের প্রতিনিধি দেবব্রত তিনি তার বাড়িতে গিয়েছিলেন, সেখানে তার স্ত্রী তো বলেই দিয়েছেন তিনি কথা বলবেন না। তারপর আমরা খবর পাই যে তিনি পার্টি অফিসে রয়েছেন, সেখানেও যাই আমরা। সেখানে গেলে ঘিরে ধরে হুমকি দেয় এই অজয় মাঝির অনুগামীরা। আরো একবার দেখাবো সেই ছবিটা আপনাদের। আমাদের প্রতিনিধিকে ঘিরে ধরে হুমকি দিচ্ছেন অভিযুক্ত এবং তালিকায় নাম থাকা অজয় মাঝির অনুগামীরা। দেখুন। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ অজয় বাবু বলছেন? কে বলছেন? আমার নাম দেবব্রত সরকার, আমি টিভি9 বাংলা থেকে বলছিলাম। ঠিক আছে, রাখুন, আমি কোনো এই ব্যাপারে কথা বলতে নারাজ। রাখুন। মানে একটা কথা কি বলা যেতে পারে আপনার? মানে কি অবস্থা দেখলেন পিংলার ওই নেতার, যাকে ফোন করছে আমাদের সহকর্মী দেবব্রত, ফোনে কথা বলতে চাইছে না, বাড়িতে যাচ্ছে, তার পরিবার বলছে নেই, পার্টি অফিসে যাচ্ছে, বলছে ক্যামেরা সামনে আনবেন না। এখন ক্যামেরা মুখ দেখাতে পাচ্ছেন না, কিন্তু দিনের পর দিন আমাদের ট্যাক্সের টাকায় বেতনগুলো নিয়ে গেছেন। খুব ভালো কথা। অন্যান্য খবরের দিকে নজর রাখবো। দুর্নীতির টাকা আলুর ব্যবসায় খাটিয়েছেন জীবনকৃষ্ণ সাহা। তিনি প্রভাবশালী, জামিন পেলে প্রমাণ নষ্ট করতে পারেন, আমরা বলছি না। বড়ুয়া তৃণমূল বিধায়ককে নিয়ে আদালতে পেশ করে এই সওয়ালই করল ইডি। জীবনকে 12 সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতে পাঠিয়েছে আদালত। প্রেসিডেন্সি জেলে নিয়ে যাওয়ার পথে জীবনের দাবি, বনেদি ব্যবসায়ী বাড়ির ছেলে দুর্নীতিতে যুক্ত নন। ভোট পেয়ে বিধানসভায় পৌঁছেছিলেন, এখন আবার ফেরত যেতে হচ্ছে জেলে। এই জীবনের ভাবনায় এখন শুধু ইডি। শনিবার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে আদালতে পেশ করে কেন্দ্রীয় এজেন্সির দাবি, 2010 থেকে জীবনকৃষ্ণ সাহার অ্যাকাউন্টে 1 কোটি 20 লক্ষ টাকার লেনদেন হয়েছে। তদন্তকারীদের সন্দেহ, দুর্নীতির টাকা আলু ব্যবসায় খাটিয়েছেন জীবনকৃষ্ণ। হেফাজতে থাকাকালীন কোনো প্রশ্নের সদুত্তর দেননি। জেল হেফাজতে পাঠানো হোক জীবনকে। এই আবেদন মেনে আগামী 12 সেপ্টেম্বর পর্যন্ত জীবনকৃষ্ণ সাহাকে জেল হেফাজতে পাঠিয়েছে আদালত। আমার মক্কেলকে লাইন নাম্বার 3-তে রাখা যায়, লেয়ার নাম্বার 3-তে রাখা যায়, তো লেয়ার নাম্বার 2-1 তাদের এগেনস্টে কমপ্লেন ফাইল হয়েছে, তারা এসছেন এবং বেল নিয়ে গেছেন। ডেফিনেটলি তো আমরা বেল ফাইল করব। এদিন ইডির তরফে আদালতে দাবি করা হয়, দুর্নীতির জন্য স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করেন জীবন। বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকে জীবন ও তার স্ত্রীর অ্যাকাউন্টে 50 লক্ষ টাকা জমা পড়ে। সন্দেহ এড়াতে ওর চেয়ে বেশি টাকা জমা করা হয়নি। জীবনকৃষ্ণ প্রভাবশালী,
জামিন পেলে তথ্য প্রমাণ লোপাট করার ক্ষমতা রাখেন, তাকে জেলে গিয়ে জেরা করার অনুমতি দেওয়া হোক। আদালত সেই আবেদন মঞ্জুর করেছে। স্ত্রীর অ্যাকাউন্ট ব্যবহার করে সম্পত্তি কেন স্ত্রী অ্যাকাউন্টে 40 লাখ টাকা পেয়েছে, সেটা 7 বছরে। আমরা ব্যবসায়ী পরিবারের লোকজন, আমাদের টার্ন ওভার হয় ইয়ারলি 2 কোটি টাকা। আপনার বাবা তো বলছে আপনার সঙ্গে বাবা কেন বলছে সেটা বাবার ব্যাপার। ইডি তদন্ত চলাকালীনই একটি ভিডিও ভাইরাল হয়েছে, যার সত্যতা TV9 বাংলা যাচাই করেনি, তবে জীবন কৃষ্ণের অস্বস্তি বাড়ানোর জন্য যথেষ্ট। দাবি করা হচ্ছে চাকরি না পেয়ে জীবন কৃষ্ণের কাছে টাকা ফেরত চাইতে এসেছিলেন এক যুবক। 4 লাখের মধ্যে 2 লাখ দেন অন্তত, 2 লাখ টাকা দেন প্লিজ, প্লিজ স্যার। আপনার একটা ভিডিও দেখা গেছে যেখানে আপনি টাকার কথা বলছেন, ফেরত চাইছেন। না না, এটা রং। অনেক কিছু বানাবে এখন, আমরা তো अवेलेबल, অনেক কিছু বানাবে। ইডির আতশ কাচের তলায় জীবন কৃষ্ণের সম্পত্তি, তিনি কিভাবে বিত্তবান হলেন সেটাই এখন তদন্তের বিষয়। তদন্ত সহযোগিতা করব, আশা করছি সব তথ্য। আপনার সুজয় পালের রিপোর্ট, TV9 বাংলা। স্কুল আছে কিন্তু পড়ুয়া নেই, এরকম স্কুলের সংখ্যা সব থেকে বেশি আমাদের রাজ্যে, পশ্চিমবঙ্গে। দেশজুড়ে স্কুলের পরিকাঠামোর উপর সমীক্ষা চালায় এবং চালিয়ে এই রিপোর্ট কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকে পেশ করা। যে রিপোর্টে দেখা যাচ্ছে গোটা দেশে এমন স্কুলের সংখ্যা 7,993, তার মধ্যে শুধু আমাদের রাজ্যে এমন স্কুলের সংখ্যা 3,812। গত 3 শিক্ষাবর্ষ ধরে ক্রমশ বাড়ছে এমন স্কুলের সংখ্যা। আর একইভাবে ছাত্রবিহীন স্কুলে সর্বাধিক শিক্ষক থাকার সংখ্যাতেও দেশের মধ্যে প্রথম আমাদের রাজ্য। পশ্চিমবঙ্গে মাত্র একজন শিক্ষক নিয়ে চলা স্কুলের সংখ্যা 6,482। ছাত্র নেই কিন্তু স্কুল আছে। পশ্চিমবঙ্গে এমন স্কুলের সংখ্যা উল্লেখযোগ্য। ছাত্রবিহীন স্কুলে কর্মরত শিক্ষকের সংখ্যা সারা দেশের মধ্যে উল্লেখযোগ্য হারে সব থেকে বেশি পশ্চিমবঙ্গের মাটিতে। পশ্চিমবঙ্গের মাটিতে মাত্র একজন শিক্ষক পরিচালিত স্কুলে প্রায় 2 লক্ষের বেশি ছাত্রছাত্রী পড়াশুনো করে। পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলে যেখানে যেখানে ইন্টারনেট রয়েছে, যেখানে যেখানে লাইব্রেরি ফ্যাসিলিটি রয়েছে, সেই সংখ্যাও অত্যন্ত নিচে। ক্রমশ কমছে ছাত্র ভর্তির সংখ্যা। শিক্ষক নিয়োগ যে হারে হচ্ছে তাও সন্তোষজনক নয়। স্বাভাবিকভাবেই নির্বাচনের আগে এই রিপোর্ট পশ্চিমবঙ্গের শাসক দলকে কিছুটা হলেও যে ব্যাকফুটে ঠেলবে তা বলার অপেক্ষা রাখে না। নয়াদিল্লি থেকে ক্যামেরায় অনুদীপ শর্মার সঙ্গে জ্যোতির্ময় কর্মকার, TV9 বাংলা। দেখুন, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে শিক্ষার সব থেকে ফারাক হচ্ছে পশ্চিমবঙ্গে এই সরকার এই 13-14 বছরে শিক্ষা ক্ষেত্রে স্কুলগুলোকে ডেভেলপমেন্ট করার জন্য কোনো ফান্ড সেইভাবে দেয়নি। স্কুলগুলোতে হোস্টেলের কোনো ফান্ডিং নেই, স্কুলে কোনো রকম অর্থ সংস্থান হচ্ছে না, দিন দিন স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। নিউ এডুকেশন পলিসি, যেটা ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, সেই ন্যাশনাল এডুকেশন পলিসি অর্থাৎ NEP 2020-কে পশ্চিমবঙ্গে লাগু না করা অন্যতম একটি কারণ যে পশ্চিমবঙ্গ শিক্ষা ব্যবস্থার দিক থেকে দিন দিন পিছিয়ে যাচ্ছে। এটা বুঝতে হবে যে তারা রাজ্যের যে স্বশাসিত শিক্ষা ব্যবস্থা সেটা ধ্বংস করার দিকে এগিয়ে চলেছে। এগুলো ছোট ছোট কারণে এত সহজে পুরো বিষয়টাকে রাজনীতিকরণ করলে চলবে না। এর বিরুদ্ধে সমস্ত রাজ্যের, যে সমস্ত রাজ্য আছে, শুধু পশ্চিমবঙ্গ নয়, সমস্ত রাজ্যের একসঙ্গে কেন্দ্র সরকারের নীতির বিরুদ্ধে আওয়াজ তোলা উচিত বলে আমি মনে করছি। আরো একটা বড় খবর, নিঃসন্দেহে গোটা বিশ্বের জন্য একটা বড় খবর। মোদি জিনপিং বৈঠকে বড় সাফল্য। 6টি বড় ইস্যুতে আলোচনা মোদি আর জিনপিং এর মধ্যে। পারস্পরিক আস্থা, বিশ্বাসে গুরুত্ব দিয়েছে ভারত চীন। মোদি জিনপিং বৈঠকে গুরুত্ব পেয়েছে সীমান্ত পরিস্থিতিও। বেশ কয়েকটি ইস্যুতে সহমত দুই দেশ। ভারত চীন সরাসরি বিমান চলাচল শুরু হবে। সীমান্তে এখন শান্তির বাতাবরণ। সীমান্ত সুরক্ষায় ভারত চীন সহমত, বার্তা প্রধানমন্ত্রীর। কৈলাস মানস সরোবর যাত্রা শুরু হয়েছে। মোদি জিনপিং বৈঠকে নজর রেখেছিল আমেরিকাও।
जैसा कि हमने प्रधानमंत्री नरेंद्र मोदी की स्पीच भी दर्शकों को सुनाई, उसमें उन्होंने साफ तौर पर कहा कि रूस के कजान में जो पिछले साल अक्टूबर में मीटिंग हुई थी, उसके बाद यहाँ जो मीटिंग हो रही है ये कमोबेश कंटिन्यूएशन है, यानी कि उस समय दोनों लीडर्स के बीच में जो सहमति बनी थी उसको आगे कैसे बढ़ाया जाए। और उसमें फिर प्रधानमंत्री नरेंद्र मोदी ने सबसे पहले किस बात का जिक्र किया, सीमा पर डिसएंगेजमेंट का, यानी कि सीमा पर जो चाइनीज आर्मी थे उनको पीछे हटने को लेकर जो बातचीत हुई थी, और तब से भारत और चीन के बीच सीमा पर तनाव को कम करने के लिए काफी प्रोग्रेस हुआ है। पिछले हफ्ते जब चीन के विदेश मंत्री भारत आए थे और जब एसआर लेवल की बातचीत हुई थी तब भी यही कहा गया था कि मोदी जिनपिंग की मीटिंग में जो तय हुआ है उसी के हिसाब से संबंधों को सामान्य किया जाएगा और सीमा विवाद को जल्द से जल्द सुलझाया जाएगा। तो फोकस आज भी इंडिया चाइना का बॉर्डर इशू है, ये बात प्रधानमंत्री नरेंद्र मोदी के ओपनिंग रिमार्क से तय हो गया है। दूसरी बात है कि भारत और चीन मिलकर जो वैश्विक कल्याण के लिए कैसे काम कर सकते हैं, तो अगेन बात आती है सप्लाई चेन में भारत और चीन की एक निर्णायक भूमिका है और ये बात दुनिया समझती है। इसीलिए जब अमेरिका के राष्ट्रपति कहीं कुछ बोलते हैं तो पूरी दुनिया उससे एक्सेप्ट करने को तैयार नहीं है। वो इसलिए क्योंकि भारत और चीन को आज की तारीख में आप अनदेखा नहीं कर सकते, क्योंकि सप्लाई चेन में दोनों महत्वपूर्ण कारक हैं। दोनों देशों के बीच डायरेक्ट ट्राइड लीग फिर से शुरू की जा रही है। हमारे सहयोग से दोनों देशों के 2.8 बिलियन लोगों के हित जुड़े हुए हैं। इससे पूरी मानवता के कल्याण का मार्ग भी प्रशस्त होगा। परस्पर विश्वास, सम्मान और संवेदनशीलता के आधार पर हम अपने संबंधों को आगे बढ़ाने के लिए प्रतिबद्ध है। एजेंसी चीन द्वारा एचसीओ की सफल अध्यक्षता के लिए मैं आपको बहुत बहुत बधाई देता हूं। এসএসসি যে তালিকা প্রকাশ করেছে দাগিদের, সেই তালিকায় 1806 জন রয়েছে। তার মধ্যে তৃণমূল নেতার স্ত্রী, তৃণমূল নেতার পুত্রবধূ, তৃণমূল নেতার আত্মীয়, তৃণমূল নেতার চারপাশে যারা ঘুরঘুর করে তারা, এই নাম কত বলুন তো? দীপ, আমরা হিসেব করছিলাম, এখনো পর্যন্ত আমাদের সহকর্মীরা রিপোর্টাররা ফোন করে বলছেন এখন এই ফাইনাল হিসাবটা করতে যাবে না, আরো নাম বেরোতে পারে। আমরা যা শুনছি কনফার্ম হলে দেখাবো, কিন্তু এখনো পর্যন্ত কতজনের নাম বেরিয়েছে বিশ্বাস করুন সেই হিসাবটাও করে উঠতে পারিনি। সুমন মহাপাত্র আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সুমন, সবার আগে গতকাল সকালে ব্রেক করেছিল এই খবরটা যে এই তালিকায় তৃণমূল নেতা ঘনিষ্ঠের নাম থাকবে, তৃণমূল নেতার মেয়ের নাম থাকবে, বিধায়কের মেয়ের নাম থাকবে। সুমনের কাছে যাবো। সুমন, সংখ্যাটা কি আরো বাড়তে পারে? মানে ওই 1806টা না, এই তৃণমূল নেতা ঘনিষ্ঠ এদের নামটা? দেখো শুভজিৎ, এই যে পরপর যদি আমি বলতে শুরু করি নামগুলো, তোমার বুলেটিনের অর্ধেক অংশ কেটে বাদ দিয়ে দিতে হবে, তার কারণ পুরোটা কভার হয়ে যাবে। তাই পরপর নামগুলো বলতে শুরু করলে তৃণমূল বিধায়কের পুত্রবধূ নির্মল ঘোষের শম্পা ঘোষ, তৃণমূল বিধায়কের মেয়ে, তৃণমূল মন্ত্রী সর্বক্ষণের সঙ্গী, নেতা নিজে, নেতার স্ত্রী, নেতার বৌদি, কে নেই, পুরো চারদিকে ভরে আছে এই নেতা নেত্রী তার ঘনিষ্ঠরা। তবে এই তালিকা আরও বাড়বে, দায়িত্ব নিয়ে বলছি আরও বাড়বে, তার কারণ 1804 জনের মধ্যে যাদের নাম, 6 জনের মধ্যে যাদের নামগুলো চোখে পড়েছে তাদেরকে লোকেট করা গিয়েছে। প্রচুর নামে মানে অনামী নেতা আছেন, যারা জেলা স্তরের নেতা, ব্লক স্তরের নেতা, পঞ্চায়েত স্তরের নেতা, তাদেরও কেউ না কেউ চাকরি পেয়ে বসে আছেন এবং সব চাকরিগুলো হয়েছে তারা যখন নেতা তখন, মানে এই নয় যে চাকরি পাওয়ার পর শিক্ষক হয়েছেন এবার একটু জনপ্রতিনিধি হওয়া যায় তাই নেতা হলেন, তা নয়, আগে নেতা তারপরে শিক্ষক হয়েছেন। ফলস্বরূপ সমীকরণটা মিলিয়ে নিলেই অঙ্কটা তুমি পরিষ্কার বুঝতে পারবে এবং এই তালিকা বাড়বে বাড়বে বাড়বে। সুমন, যে কথাটা তুমি বললে যে আগে চাকরি পেয়েছেন পরে নেতা হয়েছেন, এমন সংখ্যা নয়, আগে তারা নেতা ছিলেন, সেই নেতা অবস্থায় তারা চাকরি পেয়েছেন। দীপ, একটু আগে আমরা দেখাচ্ছিলাম হুগলি জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ ছিলেন, একজন শিক্ষা কর্মাধ্যক্ষ ছিলেন হুগলি জেলা পরিষদের, সেই সময় তিনি চাকরিটা পেয়েছেন। একবার ভেবে দেখুন, তার নামও রয়েছে এই দাগিদের তালিকায়, তাই তো দীপ? এবং সে একা নয়, শুধু সে একা নয়, তার পরিবারের ঘনিষ্ঠরা তারাও সেই চাকরি পাওয়ার তালিকায় রয়েছে। কিন্তু এসএসসির এই দাগি তালিকা প্রকাশ করেও কিন্তু সন্দেহ কাটছে না। এসএসসির প্রকাশিত এই তালিকাকে এবার চ্যালেঞ্জ করে আদালতে যাচ্ছেন চাকরি প্রার্থীরা, পাশাপাশি আদালতে যাচ্ছেন দাগি চাকরি হারাদেরও একাংশ। সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করবেন আইনজীবী ফিরদৌস শামীম। মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে চাকরি প্রাপকরাও বেআইনি দাবি করছেন আইনজীবী।
প্যানেলের মেয়াদ থাকে 1 বছর, সেই হিসাবে তৃতীয় কাউন্সিলিং থেকে পুরো প্রক্রিয়াটাই বেআইনি। তাহলে বাদ যাবে আরও অনেক নাম, এমনটাই দাবি করছেন তারা। এসএসসি তালিকায় মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে কারো নাম নেই। এসএসসি দেওয়া তালিকায় 1806টি নাম। তালিকায় অন্তত 6000 নাম থাকা উচিত ছিল, তাও শুধুমাত্র শিক্ষক শিক্ষিকাদের। বিস্ফোরক দাবি করেছেন আইনজীবী ফিরদৌস তামিম। আমি বলছি 1806 হচ্ছে টোটাল সংখ্যাটা। আপনাদের হিসেবে সংখ্যাটা কত হওয়া উচিত? মোর দেন 6000। শিক্ষা শিক্ষাকর্মী মিলিয়ে? না 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 না, একদমই না, শিক্ষক, শুধু শিক্ষক। হ্যাঁ, নবম দশম এবং একাদশ দ্বাদশ শিক্ষাকর্মীদের তালিকাও বের করা উচিত ছিল, কিন্তু তারা এখনো পর্যন্ত বের করেননি। এদের কাছ থেকে টাকা ফেরত নিতে হবে। এদের সামনে নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে দেওয়া যাবে না। যদি নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে দেন, তাহলে যেটা হবে সেটা হচ্ছে এই যে নিয়োগ প্রক্রিয়াটি হতে চলেছে, অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া অনগোয়িং সিলেকশন প্রসেস, সেটাও কিন্তু কলুষিত হবে। তারা যদি চান যে এই নিয়োগ প্রক্রিয়াটিকে কলুষমুক্ত রাখবেন, তাহলে কিন্তু তাদের উচিত যে এই যে তালিকা সেটাকে কলুষমুক্ত রাখা, সেটাকে ত্রুটিমুক্ত রাখা। যাক না, আমি তো চাইনি যে যেখানে হাইকোর্ট সুপ্রিম কোর্ট যেখানে যাবে করে সুপ্রিম কোর্ট থেকে বলিয়ে দিই যে ওরা যোগ্য, তখন তাকে যাবে। তাতে কি এই লিস্টটা বেরোনোর পর তাহলে কি তাদের পরীক্ষায় বসে সে তো কি হবে না হবে সেটা সুপ্রিম কোর্ট, এত তো যদির কথা তো উত্তর দিতে পারবো না আমি। সুপ্রিম কোর্ট যা বলবে তাই হবে। যাক না সব সুপ্রিম কোর্টে হাইকোর্টে যার যা বক্তব্য আছে। রাজনৈতিক কথা বলে বাজার ফাটিয়ে লাভ নেই ভাই। হিম্মত থাকে শিরদাঁড়া সোজা থাকলে যান সুপ্রিম কোর্টে যে মামলা করে বলুন এই লিস্ট বোগাস বা এই লিস্টে অযোগ্য বলে যারা বলেছে তারা অযোগ্য নয়, যা আছে সব কোর্টে। এই ঝামেলাটা এখানেই শেষ নয়। এসএসসি আজকে এরা করেছে, তার ফলে ঝামেলাটা আরো বাড়বে। ট্রান্সপারেন্সির জন্য নামগুলো পাবলিশ করতে বলা হয়েছিল, তারা ট্রান্সপারেন্সি মেনটেন করেনি। যদি করতো, এই যারা যারা নামটা পাবলিশ হয়েছে তারা কোন জেলার এবং তাদের স্কুল কোনটা পুরোটা বের করতে পারতেন, পুরোটা দিতে পারতেন। ইচ্ছা করে দেয়নি যাতে ওই গোলমালটা হতে পারে। এদের কাছ থেকে টাকা নিয়েছিল, সুতরাং কিছুটা দায়বদ্ধতা নিশ্চয়ই থাকবে। আচ্ছা, এর মানে কি বাকিরা কেউ টাকা দেয়নি? বাকিদের মধ্যে অনেকেই হয়তো দেয়নি, কিন্তু এখনো অনেকজন আছে যারা যোগ্য বলছে। তাদের মধ্যে এখনো অনেক ব্ল্যাকশিপ আছে যারা কিন্তু যোগ্য নয়। বাংলা একটা কথা আছে জানেন তো, ঠগ বাঁচতে গাঁও যার। এই দাগিদের তালিকা বাঁচতে গিয়েও সেই একই দশা। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী এবং সেচ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিনের ঘনিষ্ঠ শামসুদ্দিন আহমেদের নামও এবার এসএসসির এই তালিকায়। এই শামসুদ্দিন আহমেদের স্ত্রী আবার মালদা জেলা পরিষদের তৃণমূল সদস্য, তার নামও এই দাগিদের তালিকায় রয়েছে। চাকরিটা কি তৃণমূল করে দিয়েছে? না না, তৃণমূলের নেতা করে দিয়েছে? কোনো নেতা করে দেয় না, পরীক্ষা না দিয়ে করেছে? পরীক্ষা দেয়নি, মানে ও তো দুটো চাকরি করতো কার আগে। তাই? হ্যাঁ, আর পঞ্চায়েতে করতো, তারপরে গয়েশ্বরীতে করতো। হ্যাঁ, দুটো চাকরি করতো, সেই চাকরি ছেড়ে এটা করেছে। তারপরে এখানে গেছিল। মানে পরীক্ষা দিয়েছে, সাদা খাতা জমা দিয়ে নয়? না না, পরীক্ষায় বসেছে রীতিমতো, তার ইন্টারভিউ দিয়েছে, সবই দিয়েছে, জানি। টাকা দিতে হয়েছে কি আপনাদেরকে? না, আমি বলতে পারবো না। টাকা দিতে হয়েছে? না না না, টাকার কোনো ব্যাপার নেই এখানে। মানে ও, আপনি বলছেন পরীক্ষা দিয়েই ওর চাকরি পেয়েছে? পরীক্ষা দিয়েই চাকরি পেয়েছে। ও কি যোগ্য না অযোগ্য? যোগ্য। ও তো আপনার ক্লাস 10 থেকে এখানে স্কুল ফার্স্ট, গোল্ড কলেজ থেকে পাস করলো, তারপরে এমএ করলো আপনার ওই ইয়ার থেকে, কানপুর থেকে, তারপরে বিএড করলো। বারাসাত 1 নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ তথা ব্লক তৃণমূলের সভাপতি ইচ্ছা হক সর্দারের ছেলে নাজিবুল্লাহ নামও আছে এসএসসি দাগিদের তালিকায়। এসএসসি কিসের ভিত্তিতে তালিকা প্রকাশ করলো? কেন তাদেরকে অযোগ্য ঘোষণা করলো এসএসসি? কোন তথ্য দেখে? প্রশ্ন দাগি শিক্ষক নাজিবুল্লাহর। ওএমআর শিট যেখানে নষ্ট হয়ে গেছে সেখানে অযোগ্যদের তালিকা কিভাবে তৈরি হলো? এই প্রশ্ন নিয়ে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন নাজিবুল্লাহ। মোহাম্মদ নাজিবুল্লাহ, যার কথা বারবার ঘুরে ফিরে আসছে, আপনার কথা বারবার আসছে, পলিটিক্যাল কারণে নাকি আপনি চাকরি পেয়েছেন, আপনার বাবা যেহেতু পূর্ত কর্মকর্তা। এর সাথে রাজনৈতিক কোনো সম্পর্ক নেই। কিন্তু এই রাজনৈতিক বাবা হওয়ার কারণে তো আপনার চাকরি পেতে সুবিধা হয়েছে। এই একদম ভুল কথা, এই বিরোধীদের অপপ্রচার। মানে কেন আপনাকে ধরে এই বিরোধীরা অপপ্রচার করছে? এটা তো কারোর তো কোনো আলাদা উদ্দেশ্য নেই। এই রাজনৈতিক উদ্দেশ্য তাদের থাকতে পারে। মানে আপনি চাকরি পাওয়ার আগে কাউকে টাকা দিয়েছিলেন?
চারানা পয়সা যদি কাউকে দিয়ে থাকি, যদি প্রমাণ করতে পারেন, যা সাজা দেবে আমি তাই মেনে নেব। প্রমাণ করার জায়গাতে তো ইতিমধ্যে এসএসসি আপনাকে অযোগ্য বলছে, এবং তার মানে আপনি কোথাও টাকা দিয়েছেন অথবা হচ্ছে আপনার হয়েছে রাজনৈতিক প্রভাব খাটিয়েছেন। এসব হচ্ছে মিথ্যা কথা। মানে এই মিথ্যা কথাগুলো আপনার বিরুদ্ধে কেন হচ্ছে? এই বারবার তারা রাজনৈতিক ষড়যন্ত্র করে কালিমালিপ্ত করার জন্য এই মিথ্যা কথা বারবার আনছে। ওএমআরের ভিত্তিতে এই লিস্ট আমরা মানছি না। মানে এখন আপনি অযোগ্য, এটাও এসএসসি প্রমাণ করতে পারবে না বলছেন? আশা করছি পারবে না। কেন? যেখানে বিচার চলাকালীনই বারবার অরিজিনাল ওএমআর নিয়ে প্রশ্ন হয়েছে, অরিজিনাল ওএমআর দেখাতে পারেনি। এসএসসি এপিকেবিক দিয়ে জানিয়েছে 1212 জন টেন্টেক, তার মধ্যে কিন্তু আমাদের নাম কোথাও নেই। আচ্ছা, এই এপিকেবিক সব কিছু আমাদের কাছে আছে, আমরা কোর্টে যাব, আইন অনুযায়ী যেটা হবে সেটাই হবে। এবার একটা ছবি দেখাই আপনাদের, রক্তদান শিবিরেও তৃণমূলের কোন্দলের ছবিটা। রাজারহাটের লস্করহাটিতে সব্যসাচী দত্তর সামনেই তার অনুগামীরা হাতাহাতিতে জড়িয়ে পড়লেন। দেখুন সেই ছবিটা আরো একবার। চেয়ার তুলে একজন আরেকজনকে ছুঁড়ে মারছেন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে সামাল দিতে মাঠে নামতে হয় খোদ সব্যসাচীকে। তার কথাও শুনতে চাইছিলেন না সমর্থকরা। শেষ পর্যন্ত ঘটনাস্থলে টেকনো থানার পুলিশ যায় এবং গিয়ে এই হাতাহাতি থামায়। আমাদের সহকর্মী রঞ্জিত আমাদের সঙ্গে রয়েছেন। রঞ্জিত, যেখানে খোদ সব্যসাচী দত্ত তিনি উপস্থিত রয়েছেন মঞ্চে, তার সামনে তার অনুগামীরা এইভাবে হাতাহাতিতে জড়িয়ে পড়লেন, একে অপরকে চেয়ার ছুঁড়ে মারছেন, কেন? দেখো, আজকে কিন্তু সব্যসাচী দত্তের অনুগামী ইজাজুল লস্কর তার আন্তরিকতার এবং রক্তদান উৎসব, এবং সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেসও রয়েছেন। সেই রক্তদানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের অসংখ্য কর্মীরা, এবং সেক্ষেত্রে পাহাড় আলী লস্কর, যিনি রাজারহাট পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, তিনি তার অনুগামীদের নিয়ে, অর্থাৎ সব্যসাচী দুই অনুগামী, একদিকে পাহাড় আলী লস্কর, অপরদিকে ইজাজুল মোল্লা, তাদের অনুগামীদের মধ্যে বাকবিতণ্ডা হয় এবং পরবর্তী সময় দেখা যায় সেই বাকবিতণ্ডার জেরে চেয়ার উঠিয়ে প্রকাশ্য যে রক্তদান, সেই রক্তদানে মারপিট, তারপরে চেয়ার উঠিয়ে মারধর, এবং সরাসরি আসরে নেমে বলেন খোদ সব্যসাচী দত্ত। তিনি হুঁশিয়ারি সুরে বলেন যদি মারপিট না থামানো হয় তাহলে তিনি মঞ্চ ছেড়ে চলে যেতে বাধ্য হবেন। এরপরেই কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টেকনোসিটি থানার পুলিশ উপস্থিত হন। সেখানে কিন্তু আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরবর্তী ক্ষেত্রে সব্যসাচী দত্তের যেটা সাফাই, যে মঞ্চের যে মূল ফটক, সেই ফটকটা ছোট থাকার কারণেই নাকি এই গন্ডগোলের সূত্রপাত, তিনি এমনটাই সাফাই গিয়ে গাইলেন এবং মঞ্চ থেকে নেমে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই প্রশ্নের উত্তরটাই দিলেন। বেশ, ধন্যবাদ রঞ্জিত। আরো একবার সেই ছবিটা দেখাচ্ছি আপনাদের। মঞ্চে যে সময় সব্যসাচী দত্ত উপস্থিত রয়েছেন, সেই সময় তার সামনে রক্তদান শিবিরের মধ্যেই তৃণমূল সমর্থক অনুগামীরা হাতাহাতিতে জড়িয়ে পড়লেন, চেয়ার ছুঁড়ে মারলেন একজন আরেকজনকে। পরিস্থিতি জটিল তৈরি হয়, আসরে নামতে হয় খোদ সব্যসাচীকে। ঘটনাস্থলে পৌঁছয় টেকনো সিটি থানার পুলিশ, পরে সেখানে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, কিন্তু তার আগে সেখানে এক প্রস্থ রণক্ষেত্র চেয়ার আনায় ঘটনাস্থল। দেখুন সেই ছবিটা আরো একবার। সব্যসাচী দত্তর সামনেই তার অনুগামীদের মধ্যে হাতাহাতি, চেয়ার ছোড়াছড়ি। পরিস্থিতি সামাল দিতে মাঠে নামতে হয় খোদ সব্যসাচী দত্তকে। সব্যসাচী দত্তকে বলতে শোনা যায় এই পরিস্থিতি, এই হাতাহাতি থামানোর জন্য, কিন্তু সেদিকেও কান নেই তৃণমূল সমর্থকদের। তারা তখন নিজেদের মধ্যে সংঘর্ষেই মত্ত। এই মুহূর্তে বিজেপি কাউন্সিলর সজল ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সজলদা, যে ছবি আমরা দেখাচ্ছি, সব্যসাচী দত্ত মঞ্চে রয়েছেন, তার সামনে তার অনুগামীরা হাতাহাতিতে জড়িয়ে পড়েছেন। তৃণমূল কংগ্রেসের দুটো গোষ্ঠী, তারা একে অপরকে চেয়ার ছুঁড়ে মারছে। মানে বিষয়টা হচ্ছে রক্তদানে রক্তারক্তি, রক্তদানে রক্তারক্তি। এখন ব্যাপারটা দেখুন, ব্যাপারটা তো অন্য কিছুর নয়। সব্যসাচী দত্ত কার ভাগে পড়বে তার লড়াই। হ্যাঁ, মানে বিষয়টা হচ্ছে যে রাজনৈতিক নয়, রাজনৈতিক ভাবে এলাকা দখল করা নয়, রাজনৈতিক অধিকার কায়েম করা নয়, মাল। আপনি খোঁজ নিন, হয় টোটো ইউনিয়ন নয়, অটো ইউনিয়ন নয়, সিন্ডিকেট, কোনো না কোনো কিছু মাল।
এরা মাল ছাড়া, হ্যাঁ মাল মানে অনেক রকম হয়, সব রকম যে কোনো কিছু ধরে নিতে পারেন, যে কোনো কিছু মাল ছাড়া এদের আর কোনো কাজ নেই। এদের রাজনীতিতে সমাজের সেবা করা, মানুষের পাশে থাকা, এগুলো একটাও উদ্দেশ্য নয়। এদেরকে আপনি প্রফেশন লিখতে দেবেন। কিছুদিন আগে কলকাতার একজন কাউন্সিলর লিখে ফেলছিলেন অকুপেন্সি হচ্ছে আপনার আপনার পেশা হচ্ছে আপনার সমাজ সেবা, তাতে করে 5 কোটি। এরম ভাবে এদের সকলেরই কাজ হচ্ছে পার্টি করে রোজগার করা, আর সেই রোজগার নিয়ে গন্ডগোল। কে ইট ফেলবে, কে বালি ফেলবে, কে কোন রুটে অটো চালাবে, এরই লড়াই, এরই গন্ডগোল। বেশ, ধন্যবাদ। বিধান ভবন অর্থাৎ প্রদেশ কংগ্রেসের যে সদর দপ্তর এ রাজ্যে, সেখানে ভাঙচুরের ঘটনায় এখনো অধরা রাকেশ সিং। দ্রুত ডেরা বদল করছেন বিজেপি নেতা, যোগাযোগ রাখছেন না ফোনেও, দাবি করা হয়েছে পুলিশের তরফ থেকে, বলছে সূত্র। গতকাল দিনভর বিজেপি নেতার খোঁজে চলে তল্লাশি। সোশ্যাল মিডিয়া প্রতিদিন দেখা যাচ্ছে রাকেশ সিং এর পোস্ট। বিজেপি নেতা সোশ্যাল মিডিয়া অন্য কেউ ব্যবহার করছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। এর আগে যেদিনকে ভাঙচুর করতে গেছিল রাকেশ সিং, সেদিনকেও ফেসবুক লাইভ করতে করতে গেছিল। এমনকি তার পরের দিনও ফেসবুকে একটি ভিডিও দেয় তিনি। সুশোভন আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী সুশোভন। ফেসবুক লাইভ করতে করতে গিয়ে ভাঙচুর করছে রাকেশ সিং, পরের দিন সকালেও তিনি ফেসবুকে ভিডিও দিচ্ছেন। তিনি বলছেন আমাদের বেশ কয়েকজনকে অ্যারেস্ট করেছে, আমার বাড়িতে পুলিশ এসেছিল, আমি কি সন্ত্রাসবাদী নাকি, আমাকে পুলিশ ধরেনি। এখন কোথায় গেল রাকেশ সিং? কিংবা যে সময়টা পুলিশ পেয়েছিল সেই সময়টা পুলিশ বা কি ইনিশিয়েটিভ নিয়েছিল? দেখো, মাঝে মধ্যেই ফেসবুকে তাকে অনলাইন দেখা যাচ্ছে এবং সেই জায়গা দিয়ে কিন্তু পুলিশ তল্লাশি অভিযান করছে। পুলিশ সূত্রে খবর যে তার বাড়ি থেকে শুরু করে তার বিভিন্ন জায়গা বা একেবারে ডেরা, সেই সমস্ত গেলে রাকেশ সিংকে পাওয়া যাচ্ছে না। অন্যদিকে ফোন করলে তার ফোন কোনোভাবেই তার বন্ধ পাওয়া যাচ্ছে, আর সে কিন্তু বিভিন্ন অত্যাধুনিক পদ্ধতির মাধ্যমে কিন্তু সে ফোন কল ব্যবহার করছে। আর এবার প্রশ্ন, তাহলে রাকেশ সিং কোথায় গেল? সেই জায়গা দিয়ে কিন্তু পুলিশ সূত্রে এটাও খবর যে সোশ্যাল মিডিয়া তার যে আপডেট বা বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়া তার যে একেবারে তিনি অ্যাক্টিভ রয়েছেন দেখা যাচ্ছে, সেটা তার কেউ করছে কিনা, তার ঘনিষ্ঠ কেউ করছে কিনা, সেটা পরবর্তীকালে তদন্ত করে দেখা হবে বা খতিয়ে দেখা হচ্ছে মূলত সেগুলো কারা করছে। কিন্তু রাকেশ সিং কোথায় সেটা এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন। তার কারণ এই ঘটনায় 3 জন গ্রেপ্তার হলেও রাকেশ সিং, তুমি যে কথা বললে, যিনি ফেসবুক লাইভ করছেন, যিনি নেতৃত্ব দিচ্ছেন, তিনি কিন্তু পুলিশের অধরা। পুলিশ কিন্তু বলছে 2-3 দিন ধরে তারা টানা অভিযান করে যাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত রাকেশ সিং অধরা। নজর থাকবে, নজর রাখো। যদি কেউ 7 সকালে এসে বিপ্লব করে তারপর গা ঢাকা দেন, তাকে তো একটু ধরতে সময় লাগবেই। তো যদি বিপ্লবী, আমি এসে ছবি তুলছি, তাহলে এবার সবার সামনে আসুন, এসে আইন ফেস করুন। তা আমি বিপ্লবী, আমি 7 সকালে একটা পার্টি অফিসে যখন কেউ নেই, তখন আমি এসে তাদের নেতাদের মুখে রং লাগাচ্ছি এবং তারপর আমি পালিয়ে যাচ্ছি, তাহলে এই বিপ্লব করার মানে কি? যাকে মানে অজ্ঞাতবাসে থেকে ফেসবুক লাইভ করতে হয়। একটা রাজনৈতিক দলের অফিসে গিয়ে প্রতিবাদ জানিয়েছে এবং প্রতিবাদ জানিয়েছে সেটাকে পার্টি এন্ডোর্স করছে। পার্টি পতাকা জ্বালানোকে এন্ডোর্স করে না, কিন্তু যেটা করেছে, প্রতিবাদ করেছে, সেই প্রতিবাদ তো সব জায়গায় হচ্ছে কংগ্রেসের বিরুদ্ধে। কিন্তু তাকে 307-এর মামলা তার বিরুদ্ধে রুজু করা, তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা, তার বিরুদ্ধে দাঙ্গা লাগানোর প্রচেষ্টা করা, এই যে মামলা করা হচ্ছে তার অন্য কারণ আছে। কারণ যে এলাকায় রাকেশ সিং বসবাস করেন সেই এলাকায় বহু মানুষের পরিত্রাতা তিনি। তাই ওখানের কিছু ব্লক ভোটারকে খুশি করবার জন্য, দুধেলগাইদের খুশি করবার জন্য তার বিরুদ্ধে এই মামলা নিয়ে এসেছে পুলিশ। প্রাক্তন সহপাঠীকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন। কৃষ্ণনগরের ঘটনায় গ্রেপ্তার অভিযুক্ত দেশরাজের মামা কুলদীপ সিং। দেশরাজ খুন করেছে জানার পরেও তাকে আশ্রয় দেওয়া এবং ভুয়ো নথি তৈরি করে তাকে পালাতে সাহায্য করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। কথা বলবো, আমাদের সহকর্মী মহাদেব রয়েছেন আমাদের সঙ্গে। মহাদেব, এখনো পর্যন্ত দেশরাজকে তো পুলিশ খুঁজে পাচ্ছে না, দেশরাজের মামা, তাকে কি কি কারণে গ্রেপ্তার করা হলো এবং দেশরাজের মামাকে জিজ্ঞাসাবাদ করে, মানে কুলদীপ সিংকে জিজ্ঞাসাবাদ করে কি দেশরাজের হদিশ পাওয়ার চেষ্টা করছে পুলিশ?
একদমই, দেখো কুলদীপকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু তার দেশরাজ কোথায় আছে সেই সন্ধান চালানোর চেষ্টা চলছে। এখনও পর্যন্ত কৃষ্ণনগর যে কোতোয়ালি থানা, সেই কোতোয়ালি থানার উপরে কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ আধিকারিকরা। কারণ তার বিরুদ্ধে যেটা অভিযোগ রয়েছে, দেখো যদি বলতেই হয় যে তার ভাই নিতিন, অর্থাৎ নিতিনের ফোনের সূত্র ধরেই কিন্তু এই কুলদীপের সন্ধান পায় পুলিশ, এবং সেই কুলদীপের টাওয়ার লোকেশন ট্যাগ করে তার ডেরায় পৌঁছায় কোতোয়ালি থানার পুলিশ এবং পাশাপাশি গুজরাট পুলিশ। এবং গুজরাট পুলিশের যৌথ অভিযানেই কিন্তু কুলদীপ সিংকে জিজ্ঞাসাবাদ চালায় এবং জিজ্ঞাসাবাদ করে তার কাছে বেশ কিছু তথ্য পায় এবং বেশ কিছু সূত্র মেলে। তার ফোনটিকেও বাজেয়াপ্ত করা হয়েছে এবং তার ঘরে তল্লাশি চালিয়ে একাধিক তথ্য মিলেছে। এখন প্রশ্ন হচ্ছে, এই যে দেশরাজ যে বন্দুকটি নিয়ে গুলি চালিয়েছিল, সেই গুলি চালানোর পেছনে কি কুলদীপ সিংয়ের মদত রয়েছে? এটা নিয়ে কিন্তু পুলিশ এখন জিজ্ঞাসাবাদ করছে। কারণ দেশরাজের সাথে বেশ কয়েকবার এই যে ঘটনা ঘটার আগে পরে যোগাযোগ এবং তাকে আশ্রয় দেওয়ার তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, একাধিক তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। কারণ নিতিনের ফোনের সূত্র থেকে কিন্তু পুলিশ এইগুলো পেয়েছিল। তারপর কুলদীপ সিংয়ের ফোনটি বাজেয়াপ্ত করা হয় এবং তার টাওয়ার লোকেশন দেখে, কল রেকর্ড দেখে সমস্তটাই পুলিশ তদন্ত চালাচ্ছে এবং তার বিরুদ্ধে এই অভিযোগই রয়েছে যে দেশরাজকে আশ্রয় দেওয়া এবং পাশাপাশি তার সাথে যে একাধিক সময় যোগাযোগ এবং মানে মহাদেব কোথাও যে একটা দেশরাজ বারবার নিজের আস্তানা পাল্টাচ্ছে, পালাচ্ছে, মোবাইল ফোন ফেলে যাচ্ছে, এই গোটা ঘটনাতে তার মামারও কোথাও একটা হাত আছে, এমনটাই পুলিশ সন্দেহ করছে। আপাতত ধন্যবাদ তোমায়। আমার সঙ্গে আছে, ওনার আশা করি সবসময় আমার সঙ্গে থাকবে। উনি বলছে যে আমার ওনার মামা ধরা পড়েছে আর আরো প্রচেষ্টা চালাচ্ছে, আরো সবাইকে করার চেষ্টা, পুলিশ প্রতিদিন চেষ্টা করছে। এত কিছু আমি শোনার চেষ্টা করি, ওনার অত কিছু আমাকে কিছু বলেনি। যেটা খবরে যেটা বেরিয়েছে সেটাই ওনারা এসে বললো যে ধরা পড়েছে, বাস। পণের জন্য স্ত্রীকে খুন, এমনই অভিযোগ নরেন্দ্রপুরের উদয়নপল্লীতে। মেয়ের পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই টাকার জন্য মেয়ের ওপর অত্যাচার করত শ্বশুরবাড়ির লোকজন। গতকাল সকালে ফোন করে জানানো হয় মেয়ে আত্মহত্যা করেছে। আত্মহত্যা নয়, খুন করা হয়েছে। থানায় ইতিমধ্যেই অভিযোগ দায়ের করা হয়েছে। তো মেয়েকে আমরা 12 লক্ষ টাকা ক্যাশ, সোনা দানা, বাইক সব কিছু যারা ওরা ডিমান্ড করেছে ছেলেপক্ষ সব আমরা ফুলফিল করেছি। বিয়ের পর থেকেই মেয়েকে টর্চার করা ওরা চালু করেছে। নিজের বাড়ির বউকেও ফোন একটা দিত না হাতে, কারণ মা বাবার সাথে কথা বলতে দিত না, মারতো পিটতো সব কিছু করতো। গতকাল সকালে আমরা শুনতে পাই, ফোন আসে যে আপনার মেয়ে মারা গেছে। পুলিশ বডিটাকে বার করে থানায় নিয়ে গেছে। এবার কীভাবে কী হয়েছে কোনো আমরা কিছু দেখতে পাইনি। এবার ওরা আমাদের পুরো কনফার্ম আছে, আমার মেয়েকে যেভাবে টর্চার করতো, মেয়ে বলতো ও মার্ডার করেছে, মেয়েকে মেরে ফেলেছে। এবার ওরা এই জিনিসটাকে সুসাইড মানে করার চক্রান্ত একটা করছে, মানে ছেলেপক্ষ পুরো তার ফ্যামিলি লোক মিলে আমার মেয়েকে টর্চার করতো, পরিকল্পিতভাবে মেয়েকে আমার মার্ডার করা। दहेज लेके पैसा कौड़ी ऊपर से डिमांड किया कि गाड़ी देना चाहिए, कि हमें ये फलाना चीज़ चाहिए, इसी चाहिए, नहीं देने के कारण मर्डर कर दिया। कुंदन कुमार, कुपिंदर राय, गीता देवी, अजय कुमार राय और उनका पत्नी मनीषा, फुल फैमिली, चंदन कुमार। किसको मर्डर किया है? सुजाता कुमारी के। কৃষ্ণনগরে ছাত্রকে গুলিকাণ্ড, জেলা জুড়ে শুরু হয়েছে অস্ত্র উদ্ধার। নদিয়ার পলাশির পর কল্যাণী থেকে ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। 3 জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে একটি 1 শাটার 9mm পিস্তল, 2 রাউন্ড কার্তুজ। ধৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। ধৃত অভিযুক্ত বিজয় সরকার কল্যাণী পুরসভার 10 নম্বর ওয়ার্ডের সুকান্ত পল্লীর বাসিন্দা। ধৃত দেবজিৎ মণ্ডল কল্যাণী পুরসভার 4 নম্বর ওয়ার্ডের ঘোষপাড়ার বাসিন্দা। আর তৃতীয় অভিযুক্ত জয় রায় মদনপুরের বাসিন্দা। কল্যাণী থানার অন্তর্গত চাঁদামারি বেলতলা এলাকা থেকে 3 দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে কল্যাণী থানার পুলিশ। MDH চানা মশলা, এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।